আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন বলেছেন, সব অংশীজনের সহায়তায় ভোট না দেওয়ার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি আরও জানান, নির্বাচনের নামে প্রহসন চায় না নির্বাচন কমিশন এবং অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিতিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন হয়। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধনের কাজ। 11 এপ্রিল পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রাজধানী যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যার মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরে কোনাবাড়িতে হৃদয়কে হত্যার মামলায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরের একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে 20 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরে কোনাবাড়িতে গত বছরের 5 অগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাতে প্রসিকিউশনে করা আবেদনের শুনানি হবে আজ। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের পক্ষে ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমের এখতিয়ার নিয়ে করা আপিলের শুনানিও হবে। শহীদ আবু সাইদ হত্যা সহ জুলাই বিপ্লবের সকল হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক মানের হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 12 সদস্যের একটি টিম। প্রত্যক্ষদর্শীদের বিবরণ, ইলেকট্রনিক্স ডিভাইস, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করবেন তারা। ঘটনাস্থলে স্কেচ ম্যাপ তৈরি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন এই তদন্ত টিম। মইনুল করিম আরও বলেন, 1 সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ কারণে তারা ঘটনাস্থলে এসেছেন বিভিন্ন আলামত সংগ্রহ করতে। আমরা সারা দেশব্যাপী তদন্ত শুরু করেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা রংপুরে এসেছি, গতকালকে রংপুরে এসেছি। আজকে আমরা এসেছি আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য, প্লাস যারা ভিকটিম এবং ওই সময় চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন।
জসিন্তা, সকাল থেকেই কিন্তু নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে পূর্ব নির্ধারিত যে ভোটার তালিকা হালনাগাদের যে কর্মসূচিটি, সেই কর্মসূচিটি কিন্তু সাভার জেলা থেকেই শুরু করছে নির্বাচন কমিশন এবং সে লক্ষ্যেই কিন্তু আজ কিছুক্ষণ আগেই এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 3 নির্বাচন কমিশনারও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এবং এই নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের যেই লক্ষ্য সামনে রেখেই কিন্তু তারা মূলত সাভার থেকে এই কার্যক্রম শুরু করেছেন। তারা তাদের বক্তব্যে কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে একটি ভুয়া ভোটার তালিকা, যেটি অতীত ইতিহাসের ভুয়া ভোটার তালিকা একটি অন্যরকম চ্যালেঞ্জ তাদের জন্য, সেই ভুয়া ভোটার তালিকাকে সংশোধন করে একটি প্রকৃত ভোটারদের একটি তালিকা তারা প্রণয়ন করতে চায়। সেক্ষেত্রে রোহিঙ্গা সহ অন্যান্য অবৈধ যারা বিদেশি নাগরিক রয়েছেন তারা যেন কোনোভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারেন সে ব্যাপারে তারা জোর দেওয়ার কথা বলছেন এবং তাদের যে কর্মচারীরা রয়েছেন সেখানে বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ভোটার হালনাগাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু যারা নতুন ভোটার হতে চান তাদের তথ্যগুলো হালনাগাদের কার্যক্রম শুরু করছেন। নতুন ভোটার বলতে আপনাদেরকে জানিয়ে রাখি 2008 সালের 1 জানুয়ারির আগে থেকে যাদের জন্ম তারাই কিন্তু এই নতুন ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন এবং সেই কার্যক্রম কিন্তু চলছে এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন একটি লম্বা সারি রয়েছে, সেই সারি ধরেই কিন্তু ভোটাররা আসছেন এবং তারা তাদের তথ্যগুলো হালনাগাদ করছেন। সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে আমাদেরকে জানিয়েছেন যে ভোটারদের যেই ভোটাধিকার সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা যে কোনো মূল্যেই কিন্তু ভোটারদের অধিকার ফিরিয়ে দিতে চায় এবং ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটিও নিশ্চিত করতে চায় এবং তারা বলছেন যে মানুষের যেই সহযোগিতা সেই সহযোগিতার মাধ্যমে কিন্তু শান্তিপূর্ণ সুষ্ঠু একটি আগামী নির্বাচন তারা করতে চায় এবং সেই নির্বাচন আয়োজনের মাধ্যমে কিন্তু মানুষের ভোটাধিকার তারা পূর্ণরূপে ফিরিয়ে দিতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত কিন্তু তিনি করেছেন এবং সব মিলিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রম মাত্র শুরু হয়েছে, এটি দিনব্যাপী চলবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত এই এলাকায় এবং সারা দেশেই কিন্তু এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তা, জানছিলাম ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খবর। বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলে সংকট দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের কাছ থেকে। তিনি আছেন রাজধানী কারওয়ান বাজারে। আরাফাত, সয়াবিন তেলের সংকট হচ্ছে কেন, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, আর এ বিষয়ে পাইকারি যারা আছেন বা খুচরা বিক্রেতা যারা আছেন তারা কি বলছেন? ভোজ্য তেলের বাজারের যে অস্থিরতা সেটি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপ কোনোভাবেই যেন কাজে আসছে না। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের নভেম্বর থেকে হঠাৎ করেই ভোজ্য তেলের যে বাজার সয়াবিন তেল সেখানে কৃত্রিম সংকট দেখা দেয়, যার ফলশ্রুতিতে যারা ডিলার রয়েছেন বা আমদানিকারক রয়েছেন তাদের সাথে মিটিংয়ের এক পর্যায়ে গত বছরের 9 ডিসেম্বর সরকার লিটার প্রতি 8 টাকা ভোজ্য তেলের দাম বাড়ায়। এরপর থেকে কিছুদিন সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও ফের নতুন বছরের শুরু থেকে আমরা আবার দেখতে পাচ্ছি ভোজ্য তেলের বাজারে যে কৃত্রিম সংকট সেটি তৈরি হয়েছে। আমরা আজকে সকাল থেকেই কারণ বাজারে অনুসন্ধান করে জানার চেষ্টা করছিলাম মূলত কারণটি কি। সেক্ষেত্রে আমরা ডিলার, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এটি মূলত একটি ব্যবসায়ীদের সিন্ডিকেট বা যারা অসাধু চক্র রয়েছে তাদের একটি সিন্ডিকেট বলা যেতে পারে। যেহেতু সামনে রমজান সমাগত, রমজানকে কেন্দ্র করে আবারও পায়তারা চলছে নতুন করে ভোজ্য তেলের দাম বৃদ্ধির। যদিও সরকার নির্ধারিত যে রেট অর্থাৎ 8 টাকা বাড়ানোর পর যেটি লিটার প্রতি রেট ছিল সেটি কিন্তু আমরা বিক্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন, অর্থাৎ পাইকারি বিক্রেতারা বলছেন যে তাদের ডিলার পর্যায় থেকে গায়ে নির্ধারিত যে রেট 852 টাকা সেই দামে কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে, অথচ সরকার কর্তৃক নির্ধারিত কিন্তু 835 টাকা, সেই দামে কিন্তু তারা কিনতে পারছেন না, যার ফলে কিন্তু তাদের বাধ্য হয়েই যে বাড়তি দামে সেটিতে বিক্রি করতে হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই যে ক্রেতা এবং বিক্রেতা তার মধ্যে কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝি এবং বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।
এবং আমাদেরকে খুচরা বিক্রেতারাও যেটি বলছেন তাদের যে পরিমাণ চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছেন না। এবং এক্ষেত্রে তারা যেটি বলছেন যে তারা আসলে জানেন না, তারা যখন তাদেরকে চাহিদাপত্র দিচ্ছেন সে অনুযায়ী তারা পাচ্ছেন না। এবং আরেকটি এখানে চমকপ্রদ বিষয় হচ্ছে গিয়ে যে কয়টি কোম্পানি বাজারে তেল সরবরাহ করছেন তারা তেলের সাথে কিন্তু তাদের অন্যান্য যে পণ্য রয়েছে ডাল বা ময়দা এ সকল প্যাকেটজাত পণ্য কিন্তু তাদেরকে ধরে দিচ্ছে বলে আমাদেরকে পাইকারি বিক্রেতারা অভিযোগ করছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে বাজার সিন্ডিকেটের একটি কারসাজির মধ্য দিয়ে হঠাৎ করে আবারও বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে এক প্রকার বলা যেতে পারে। 1 লিটার এবং 2 লিটারের বোতলের কোনো তেল কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কিছু সংখ্যক কয়েকটি কোম্পানি 5 লিটারের তেল বাজারে সরবরাহ করছেন। এই ছিল আমার কাছে বোতলজাত সয়াবিন তেল নিয়ে সর্বশেষ আপডেট। জসিন্তা, জানছিলাম সয়াবিন তেলের সংকটের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।